ইন্টারনেটে এই ছবিটা বেশ ভাইরাল হয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে একটা অ্যান্টি চায়না ক্যাপ চায়না নাকি সেটা নিজেই তৈরি করেছে, যদিও এটা পরে দেখা গেছে এই নিউজটা পুরোপুরি ফেক। আপনার আশেপাশে যা কিছুই দেখবেন মোস্ট লাইকলি এগুলো সবই চায়নাতেই তৈরি হয়েছে। ফোন থেকে শুরু করে খেলনা, জুতা, মানে কোথায় নাই তারা। ইভেন টেসলাকে টপ করে এখন ইভি মার্কেটে যত গাড়ি তৈরি হচ্ছে তার 60%ই তারাই তৈরি করছে। কিন্তু আপনি জানেন কি, এই তো কিছুদিন আগের কথা, সাল 1979, এর আগ পর্যন্ত চায়না ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির সাথে ট্রেড করতো না। আর এখন জাস্ট কয়েকটা দশকের পরে তারা এত পরিমাণের ম্যানুফ্যাকচারিং করে যে তাদেরকে বলা হয় যে তারা ওয়ার্ল্ডের অলমোস্ট 1/3 প্রোডাকশন এই দেশ থেকে হচ্ছে। ক্যান ইউ জাস্ট ইম্যাজিন, ওয়ার্ল্ডের অলমোস্ট 1/3। এই জন্যই চায়নাকে ডাকা হয় দ্য ওয়ার্ল্ডস ফ্যাক্টরি নামে। China's global economic powerhouse. These are big numbers. In China, with higher efficiency, longer service life, and higher energy efficiency, China has become known as the world's factory. চায়না এমন কি করেছে যার কারণে বিশ্বের এত বড় বড় দেশগুলো তারাও এই টাইটেলটা দখল করতে পারেনি? আজকের কেস স্টাডিটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আমরা অনেক কিছু জানতে পারবো আজকে ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই ফ্রম আওয়ার পার্টনার TapTapSend। আপনারা অনেকেই খেয়াল করেছেন যে আমরা কিন্তু TapTapSend এর সাথে রেগুলার কাজ করি। এটার পিছনে একটা কারণ আছে, কারণ TapTapSend আমি নিজে ইউজ করি এবং আমি নিজে অনেক বেশি বেনিফিটেড হয়েছি। আর আপনি যদি বিদেশে থাকেন, বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ট্রাস্টওয়ার্দি অ্যাপ হচ্ছে এই TapTapSend। আমি নিজে পার্সোনালি আগে অন্য একটা অ্যাপের মাধ্যমে পাঠাতাম, বাট TapTapSend এর মাধ্যমে আমি রেটসগুলো সবচাইতে ভালো পেয়েছি। রেটস তো ভালো পাই, তার উপরে গভর্নমেন্ট ইনসেন্টিভও আছে, যেটা এখন 2.5% আমরা এক্সট্রা বেনিফিট পাই। আপনি যদি ইউএসএ, কানাডা, ইউরোপ, ইউকে, ইউএতে থাকেন, ভাই ট্রাস্ট মি, খুবই ইজিলি আপনি দেশের যে কোনো ব্যাংকে, বিকাশে, নগদে পাঠিয়ে দিতে পারবেন। এমনকি ক্যাশ পিকআপেরও অপশন আছে, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। তার উপরে আপনারা যদি NS10 এই কোডটা ব্যবহার করেন, তাহলে আপনারা প্রথম ট্রানজ্যাকশনে আরো 10 ক্রেডিট এক্সট্রা বোনাস পাবেন। অর্থাৎ 10 USD, 10 পাউন্ড, 10 ইউরো, মানে ডিপেন্ড করতেছে যে আপনি কোথা থেকে পাঠাচ্ছেন। আর UAE হইলে সেই ক্ষেত্রে আপনি পাবেন 25 AED। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব আপনারা যদি নিচে দেওয়া যে লিঙ্কটা আছে সেটা ক্লিক করে ডাউনলোড করুন এবং আমার কোডটা ব্যবহার করুন। দিস উইল রিয়েলি হেল্প আওয়ার চ্যানেল লট। থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। 1917 এর পরে চায়না যখন তাদের ফরেন ট্রেড চালু করলো, তখন প্রতি 8 বছরে তাদের জিডিপি ডাবল হতে লাগলো। ইভেন ওদের ইকোনমিক গ্রোথ এত ফাস্ট গ্রো করছিল যে আমেরিকা ভয় পেয়ে 2017 সালে সেকশন 301 এর আন্ডারে একটা ইনভেস্টিগেশন লঞ্চ করে চায়নার ইনোভেশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টির পলিসির বিরুদ্ধে। এই ইনভেস্টিগেশনের লঞ্চের পিছনে তাদের যুক্তি হচ্ছে চায়না US গ্রোথের জন্য হার্মফুল হচ্ছে। এই ইনভেস্টিগেশনের আউটকাম হিসেবে আমেরিকা চায়না থেকে আসা বেশিরভাগ প্রোডাক্টের উপরে ট্যারিফ 25% করে বাড়িয়ে দেয়। জবাবে চায়না সেম কাজটা করলো, তারাও ট্যারিফ বাড়াই দিল। 2019 সালে ট্রাম্প চায়না থেকে আসা সব প্রোডাক্টের উপরে এই 25% ইনক্রিজ রুল বসায় দেওয়ার কথা ভাবতে থাকে। বাট কোনো কিছুতেই চায়নার এই ডমিনেন্সটা আটকানো যাচ্ছিল না। অ্যান্ড এর পিছনে ওদের সবচেয়ে বড় স্ট্রেংথ বা ওয়েপেন কি ছিল জানেন? ওদের পপুলেশন বা জনসংখ্যা। 1.4 বিলিয়ন মানুষের এক বিশাল জনসংখ্যা এই দেশটার। ইকোনমিক হিস্টোরিয়ান জো স্টার্ডওয়েলের মতে কোনো সোসাইটির ডেভেলপমেন্ট সার্কেলের আর্লি ডেগুলোতে প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আরো স্পেসিফিক্যালি বললে র ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচারিং, কারণ এই সেক্টরে খুব হাই স্কিলের প্রয়োজন পড়ে না। জাপান, তাইওয়ান বা সাউথ কোরিয়া, যারাই রিসেন্ট টাইমে গ্লোবাল ইকোনমিতে টপ পজিশনে গিয়েছে, সবাই এই পলিসি ফলো করেছে। আনন্দ কৃষ্ণান তার ইন্ডিয়াস চায়না চ্যালেঞ্জ বইয়ে চায়নার একটা মার্কেটের কাহিনী বলেন। EU মার্কেট ইন জেইজিয়াং 5.5 মিলিয়ন স্কোয়ার মিটার এরিয়া, যেটা প্রায় 750টা ফুটবল ফিল্ডের সমান।
এইখানে তারা অথেন্টিক রাজস্থানী জুয়েলারি, অথেন্টিক কাঞ্চিপুরম শাড়ি বানায়। কৃষ্ণানের এস্টিমেশনে 4 লাখ ইন্ডিয়ান বিজনেসম্যান প্রতি বছর এই মার্কেটে আসে অ্যান্ড প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন লাইন সিকিউর করে। তার মানে প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান একটা অথেন্টিক প্রোডাক্ট, বাট তৈরি হচ্ছে বা ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেটা চাইনাতে। তারা এতটাই দক্ষ যে অরিজিনাল প্লেসের থেকে তারা নিয়ে এসে তারা ওটার থেকে আরো বেটার বানায় ফেলতেছে। এইটা আমি একটা এক্সাম্পল দিলাম, বাট এরকম আরো 25টা হোলসেল মার্কেট আছে চাইনাতে, অ্যান্ড প্রতিদিন এটার সংখ্যা বেড়েই চলেছে। আর্থার ক্রোবার তার বইয়ে চাইনিজ মার্কেটের পজিশনিং নিয়ে একটা এস্টিমেশন দেয়। সেখানে দেখা যায় চাইনিজ মার্কেট লো এন্ড টেক্সটাইল থেকে শুরু করে লার্জ স্কেল অটোমোটিভ, শিপ বিল্ডিং, মেশিনারি, ইলেকট্রনিক্স, কেমিক্যালস, হাই স্পিড ট্রেন, মাইনিং অ্যান্ড কনস্ট্রাকশন মেশিনারি, পাওয়ার জেনারেশন ইকুইপমেন্ট, এমনকি নিউক্লিয়ার রিঅ্যাক্টরেরও মার্কেট আছে। কারেন্টলি ওয়ার্ল্ডে এমন কোনো প্রোডাক্ট নাই যেটা কিনা চায়নাতে তৈরি হয় না। আমাদের বাংলাদেশেও কিন্তু ছোট্ট একটা চায়না আছে। আপনাদের মনে আছে একটা ভিডিও করেছিলাম ওই যে জিনজিরা নিয়ে? আমি শুধু আপনার ভিডিও দেখাবেন আর আপনি মেশিন বানাই দিবেন, না ভাই সবই সম্ভব। আচ্ছা যাই হোক, সো চাইনিজ প্রোডাক্ট নিয়ে কিন্তু একটা অ্যাজাম্পশন কম বেশি আমাদের সবার মধ্যে আছে। সেটা হইতেছে চাইনিজ প্রোডাক্টস মানে খারাপ কোয়ালিটি প্রোডাক্ট, লো কোয়ালিটি প্রোডাক্ট। এই কথাটা 10 বছর আগে আসলে সত্যি ছিল, বাট এখন তেমনটা একদমই না। আমি আপনাদেরকে জার্মানিতে একটা এক্সাম্পল বোঝাই। জার্মানি সবসময় হাই এন্ড প্রোডাক্ট, সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্টস তৈরি করবে, এটাই তাদের লক্ষ্য। এবং আপনি জার্মানি থেকে মানে খারাপ প্রোডাক্টস, মানে থার্ড ক্লাস কোয়ালিটি প্রোডাক্টস কিন্তু পাবেন না। চায়নার কনসেপ্ট হচ্ছে যে কেউ চায়নার কাছে যাবে, ও যদি বলে ভাই আমার হায়ার এন্ড একদম বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি রাখবে, চায়না বলবে আমরা সেটা প্রোভাইড করতে পারবো। যদি বলে ভাই আমার থার্ড ক্লাস লো কোয়ালিটি এবং একদম কম দামে করে দেন, চায়না বলবে নো প্রবলেম, সেটাও আমরা করে দিতে পারবো। তার মানে চায়না সব রকমের মার্কেট ধরার জন্য রেডি, এবং খুবই স্বাভাবিক। আমি যদি ফোন দিয়ে এক্সাম্পল দিই, ধরেন অ্যাপেল সবসময় হায়ার এন্ড প্রোডাক্টস বিক্রি করে, অনেক এক্সপেন্সিভ অনেক দামি প্রোডাক্টস বিক্রি করে। আপনি অ্যাপেল থেকে কখনো চিপ প্রোডাক্টস কখনো পাবেন না। কিন্তু আপনি যদি স্যামসাংকে ধরেন, স্যামসাং হায়ার এন্ডও প্রোডাক্টস বেচে, লোয়ার এন্ডও প্রোডাক্ট বেচে। আপনি স্যামসাং এর 10,000 টাকারও ফোন পাবেন, আপনি 1 লাখ টাকারও ফোন পাবেন স্যামসাং এর। আমি যখন টপ টায়ার, মিড টায়ার, লো টায়ার সব এন্ড আমি কভার করতে পারতেছি, স্বাভাবিক বিষয় যে আমি আরো বেশি ইনকাম করবো। বাই দ্য ওয়ে, এই যে আমরা এই আইফোনটা নিয়ে যে এত মাতামাতি করে এত পাগল হয়ে থাকি, এটার কোম্পানি তো আমেরিকান বেসড কোম্পানি, বাট এটা তৈরি হইতেছে কোথায়? ইউ নো দ্য অ্যান্সার। সো চায়না কিভাবে পুরো দুনিয়ার ফ্যাক্টরি হয়ে গেল, গ্লোবাল ফ্যাক্টরি হয়ে গেল? আমরা এটার পেছনে 3টা রিজন খুঁজে পেয়েছি। প্রথম রিজনটা হচ্ছে ট্যাক্স এক্সেমশন। একটা সময় পর্যন্ত চায়নাতে বিদেশি যেগুলো কোম্পানি বিজনেস করতো তাদের কোনো ট্যাক্স দেওয়া লাগতো না, যেখানে চায়নাতে তাদের নিজস্ব চাইনিজ কোম্পানিতে ট্যাক্স দেওয়া লাগতো 30%। আর ঠিক এই কারণে বিশ্বের যত বড় বড় কোম্পানিরা আছে তারা সবাই চায়নাতে মুভ করা শুরু করলো বিজনেস এক্সপ্যানশন করার জন্য, কারণ এটা তো একটা খুব ভালো অপরচুনিটি, আমি ইনকাম করবো বাট আমার ট্যাক্স দেওয়া লাগবে না। এই বড় বড় বিজনেস যখন ওখানে গেল তখন তারা তাদের টেকনোলজিও কিন্তু নিয়ে গেছে, অ্যান্ড গ্র্যাজুয়ালি চাইনিজ গভর্নমেন্ট সেই টেকগুলোর সাথে নিজেদের লোকাল কোম্পানিদের পরিচয় করিয়ে দেয়, অ্যান্ড দিস ইজ ওয়ান কাইন্ড অফ এ স্ট্র্যাটেজি। সো স্বাভাবিকভাবে তাদের টেকনোলজিস, টেকনিক্স এগুলো আস্তে আস্তে মানুষজন জানতে পারে, এবং এটা কিন্তু এমন আছে কি স্টেট সিক্রেট রাখা হয়েছে, এটা পুরো সাধারণ মানুষের জন্য, মানুষের কাছে একদম ছড়াই দেওয়া হয় যে এনিওয়ান ক্যান লার্ন অ্যান্ড এনিওয়ান ক্যান অ্যাপ্লাই। যেভাবে আজকে থেকে প্রায় 1500 বছর আগে বাইজেন্টাইন এম্পায়ারের 2 জন মঙ্ক চায়না থেকে সিল্ক বানানোর রেসিপি চুরি করে সারা পৃথিবীর সামনে ওপেন করে দিয়েছিল। দুনিয়ার সব হাইটেকের সাথে চায়না এখন সেম কাজটাই করছে। সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে ওদের অলরেডি এক্সিস্টিং ইন্ডাস্ট্রিয়াল জোনস। বিষয়টা এরকম যে সব রেডি আছে, ফ্যাক্টরি আছে, বিল্ডিং আছে, আপনি জাস্ট আসবেন, প্রোডাকশন করবেন, চলে যাবেন, সিম্পল। অ্যান্ড অন টপ অফ দিস এইসব ইন্ডাস্ট্রিয়াল জোনে জিরো রেগুলেশন, এগুলোতে গ্যাস ইলেকট্রিকের বিলও কম ধরা হতো, প্লাস সরকার থেকে লেবার ফোর্স অ্যাসাইন করে দেওয়া হতো। আর এইখানে কি প্রডিউস হবে সেটার কোনো রেগুলেশন ছিল না। বেসিক্যালি যে কোনো কোম্পানির জন্য এটা একটা হেভেন। থার্ড রিজনটা হচ্ছে বিজনেস ইকোসিস্টেম। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কোনো আইসোলেটেড জিনিস না। একটা ইন্ডাস্ট্রি বসাইতে হলে র ম্যাটেরিয়ালস এর একটা স্ট্রং সাপ্লাই চেইন লাগে। চাইনিজ গভর্নমেন্ট শুরুতেই এই জিনিসটা ইনশিওর করেছে। যেমন ধরেন আপনার যদি ইলেকট্রনিক্স আইটেম লাগে তাহলে ওই মার্কেটে গেলে হবে না,
আপনার যাইতে হবে শেনজেনে। ওরা এরকম ডিস্ট্রিক্টস ওয়াইজ পুরো দেশকে ভাগ করে নিয়েছে, কোনটা কোন জায়গায় আপনি পাবেন এই পুরো ইনফরমেশন আপনি ইন্টারনেটে খুবই সহজে পেয়ে যাবেন। আর ওদের সাপ্লাই চেনের এফিসিয়েন্সিও একটা বড় কোম্পানির জন্য অনেক লুক্রেটিভ একটা অফার। এই 3টা রিজনে চায়না থেকে 50% যা কিছু এক্সপোর্ট হইতো সেইটা ফরেন কোম্পানিজ থেকেই হয়তো, যেগুলো চায়নাতে স্ট্যাবলিশড হয়েছে। বাট এটাও এখন আস্তে আস্তে বদলায় যাচ্ছে। চায়নার ইকোনমিক রেভলিউশন নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার নামটা চলে আসবে। ইনফ্যাক্ট 1990 সালের ইন্টারনেট রেভলিউশনের পরে সবাই ধারণা করেছিল যে এই এশিয়া রিজনের মধ্যে নেক্সট সুপার পাওয়ার হয়তোবা ইন্ডিয়া হতে চলেছে। এটার কারণ হচ্ছে ইন্ডিয়াতে বিশাল বড় একটা পপুলেশন আছে এবং তারা ইংলিশে কথা বলতে জানে। বাট ইন্ডিয়া এই জায়গাটা ফেল করে বিকজ অফ দেয়ার পলিটিক্যাল কন্ডিশন। আর এইদিকে চায়নার সুডো সোশ্যালিস্টিক অ্যাপ্রোচকে যতই ওয়েস্ট খারাপ চোখে দেখুক না কেন, তারা জানে যে তারা অনেক বেশি এফিশিয়েন্ট। তাই পুরোপুরি ম্যান্ডারিন স্পিকিং একটা কান্ট্রি হবার পরেও চাইনিজরা ম্যানুফ্যাকচারিং এ এত এগিয়ে যেতে পেরেছে। চায়নার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যে কতটা স্ট্রং সেটা বোঝানোর জন্য আমি কোভিডের একটা এক্সাম্পল দিই। কোভিডের শুরুতে চায়না ছিল একটা কান্ট্রি যারা দুনিয়াতে যত মাস্ক তৈরি হতো 50% তারাই প্রডিউস করতো। তারা দিনে 10 মিলিয়ন করে প্রডিউস করতো। একটা মাস্ক বানাইতে হলে আপনার টেক্সটাইল, মেটাল, মেশিনিং অ্যান্ড মেশিনারিজের ইন্ডাস্ট্রি লাগবে। বেশিরভাগ দেশে একসাথে কাছাকাছি এত কিছু আসলে থাকে না। সো এইখানে চায়না জাস্ট খেলে দিল। প্রোডাকশন হাউসের পাশাপাশি চাইনিজ মার্কেট কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট মার্কেট। 1.4 বিলিয়নের এই দেশ, মানে 140 কোটি মানুষ এই দেশে থাকে। এই দেশে আপনি বিজনেস করতে চাইলে একই সাথে যেমন সস্তা লেবার, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজ করতে পারবেন, একই সাথে বিশাল একটা মার্কেটও পেয়ে যাবেন আপনার প্রোডাক্টের। চায়না যখন গ্লোবাল মার্কেটে উপরে উঠছিল তখন ইউরোপ বা ওয়েস্টের একটা কনসেপ্ট ছিল যে তাদের এই রাইজ একটা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার বাবল ক্রিয়েট করবে, যেটা একদিন কলাপস করবে। কারণ রুল অফ ল নাই, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস নাই, হ্যান ত্যান হাবি যাবি হোয়াট এভার। এই নিয়ে রিসার্চ পেপারও আছে। গুগল স্কলারে গিয়ে আপনি এইটাতে সার্চ করবেন, আমি প্রথমটা প্রনাউন্স করতে পারতেছি না, মোগলু, আই ক্যানট ইভেন প্রনাউন্স ইট, অ্যান্ড রবিনসন, এটা দিয়ে সার্চ করবেন এবং এটা আপনি পেয়ে যাবেন। বেসিক্যালি এটা আমি বোঝাতে চাচ্ছি। এইটা একটা পুরোপুরি ওয়েস্টার্ন পয়েন্ট অফ ভিউ। দ্য মেকিং অফ এন ইকোনমিক সুপার পাওয়ারের এই বইটাতে একটা ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, নিউ স্টেজ থিওরি বা এনএসটি নামে। এই থিওরি মতে ফ্রি মার্কেট, যেটা শুনলে ওয়েস্টার্ন কান্ট্রিজরা অনেক এক্সাইটেড হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়, এইটা ক্রিয়েট করাটা অনেক বেশি কস্টলি একটা প্রসেস। এর কারণ হচ্ছে আপনার 3টা জিনিস লাগবে: পলিটিক্যাল স্ট্যাবিলিটি, সোশ্যাল ট্রাস্ট আর ইনফ্রাস্ট্রাকচার। এই 3টা জিনিস বাকি এলিমেন্টস গুলোকে শেপ আপ করে একটা ফ্রি মার্কেট তৈরি করতে পারবে। বাট এই 3টার মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট না থাকে তাহলে আপনি ফ্রি মার্কেট তৈরি করতে পারবেন না। ইন দ্যাট কেস তখন আপনার কি লাগবে? তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আপনার লাগবে ম্যাস প্রোডাকশন, আর ম্যাস প্রোডাকশনের জন্য আপনার লাগবে ম্যাস মার্কেট। দেখতেছেন যে হিসাবটা কিভাবে মিলে যাচ্ছে? বড় মার্কেট, ম্যাস প্রোডাকশন, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কিন্তু এরপরেও একটা সঠিক পলিসি থাকতে হবে ওই দেশের। আর ঠিক এইখানে চায়নার পলিটিক্যাল স্ট্যাবিলিটি ভালো কাজ করেছে। এনএসটি থিওরি এক্সপ্লেইন করে যে আপনাকে ইন্ডাস্ট্রিয়ালি সাকসেসফুল হইতে হলে ফ্রি মার্কেট ক্রিয়েট করাটা নেসেসারি না, বরং আপনাকে ফার্স্ট ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মডেল ফলো করতে হবে, যেখানে আপনার ফুল ম্যান পাওয়ারকে ইউটিলাইজ করে যেখান থেকে সম্ভব সেখান থেকে সব রকমের টেকনোলজি অ্যাকোয়ার করে সেটাকে মডিফাইড অ্যান্ড চিপার বানাইতে হবে। এক্স্যাক্টলি যেটা চায়না এখন করছে, অ্যান্ড এক্স্যাক্টলি যেই কাজটা আগামীতেও চায়না করতে থাকবে। এই ভিডিওটা আমরা চেষ্টা করেছি পলিটিক্যাল সিনারিটা একটু অ্যাভয়েড করতে, কারণ সেই জায়গায় গেলে আমাদের ওয়েপন ইন্ডাস্ট্রি, অয়েল ইন্ডাস্ট্রি, ইরান, আফ্রিকা, হাবিজাবি অনেক কিছু নিয়ে কথা বলতে হতো। আমাদের অবজেক্টিভটাই ছিল চায়নার এক্সিস্টিং মার্কেটিং সিনারিওটা অ্যানালাইজ করা। বাই দ্য ওয়ে, শুরুতে আমি বলতেছিলাম যে আমাদের বাংলাদেশেও কিন্তু ছোটখাটো একটা চায়না আছে, যেটা হচ্ছে জিনজিরা। একটা আমি ভিডিও বানিয়েছিলাম, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। অ্যান্ড জিনজিরা নিয়ে একটা কথা আছে, আপনি ডিজাইন নিয়ে গেলে সেটা যেই মেশিনই হোক না কেন তারা সেটা বানাই দিবে আপনাকে, জাস্ট লাইক চায়না। সো আমি আশা করি এই জিনজিরাকে বেস করে একদিন বাংলাদেশেও একটা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হতে পারবে।